আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই মারাত্মক লেভেলে ভালো আছো। তোমাদের সাকিব ভাই আবারও তোমাদের সাথে আছি একটা স্পেশাল ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটি হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি নিয়ে প্রশ্ন ব্যাংক সলভিং কোর্সের ধারাবাহিকভাবে আমরা আগিয়ে যাচ্ছি আর কি। ইনশাল্লাহ আজকের ক্লাসটা আরেকটু গুরুত্বপূর্ণ হবে। সো আজকের ক্লাসে প্রায় 40টার মতো প্রশ্ন আমরা সলভ করব এবং 40টাই আলাদা আলাদা টাইপের। ইটস এ বিগ কনসার্ন ফর ইউ। তো দেরি না করে আমরা শুরু করতে পারি, কিন্তু আমি স্ক্রিনটা শেয়ার করে দেই। ওকে, স্ক্রিন শেয়ার নাও আইসা পড়ছে আমাদের কাছে ওপেন বোর্ড। আমি এই বোর্ডটাকে, আমার বোর্ডটাকে কোনায় দিয়ে দেই। আর ইনশাল্লাহ এই বোর্ডটা একটু নিয়ে আসি। ওকে, তোমরা প্রশ্ন দেখতে পারতেছো আর কি। কি বলছে একজন ছাত্র, বেশ ভালো কথা, একটি সরল দোলকের দোলনকাল, ঠিক আছে, বা পর্যায়কাল যাই বলো, দোলকের বিভিন্ন দৈর্ঘ্যের জন্য পরিমাপ করলো আর কি। দোলনকাল আর দৈর্ঘ্য পরিমাপ করলো, বিভিন্ন দৈর্ঘ্যের জন্য দোলনকাল। নিচের কোন চলককে মানগুলোর ছক আকালে মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কখন মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে? আমি যখন গতিবিদ্যা পড়াইছিলাম তোমাদেরকে কিন্তু অনেক গ্রাফ দেখাইছিলাম আর কি। তো আমরা জানি টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার কি এল ডিভাইডেড বাই জি। এটা কিন্তু তুমি আমি সবাই জানি ভাই। তো এটা নিয়ে কারো ডাউট থাকার কথা না। এখন টি এর সাথে এল এর সম্পর্ক বের করতে বলছে, তো আমরা লিখতে পারি টি স্কোয়ার সমানুপাতিক এল। এখন এই টি স্কোয়ার কে তোমার ওয়াই ধরতে হবে বা এক্স ধরতে হবে এবং এল কে এক্স ধরতে হবে। তাহলে আমরা কি পাবো? ওয়াই সমানুপাতিক এক্স, যেটা হবে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা। তো মূল বিন্দুগামী সরলরেখা, তাহলে টি স্কোয়ার বনাম এল বা এল বনাম টি স্কোয়ার যাই বলো, এল বনাম টি স্কোয়ার বা টি স্কোয়ার বনাম এল যাই তুমি বলো না কেন, সেটাই হবে তোমার মূল বিন্দুগামী সরলরেখা। তো এল বনাম টি স্কোয়ার আছে, উত্তর কিন্তু সি। আচ্ছা, অনেকে বলবে এল বনাম টি হইলো না কেন? এই এল বনাম যদি টি বসাই তা গ্রাফটা হইতো এরকম, এই এল টি ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ারের গ্রাফটা কি হয় আমাদের এই যে প্যারাবোলিক বা ঊর্ধ্বমুখী গ্রাফটা হয়। তখন কিন্তু গ্রাফটা সরল রেখা হইতো না। যখন তুমি এল বনাম টি স্কোয়ার নিবা, সরি, এল বনাম টি স্কোয়ার নিবা, তখন তোমার গ্রাফটা কেমন হবে? তখন তোমার গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। তো ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, একটা কি ঊর্ধ্বগামী রেখা। আমি আরেকবার একটু দেখাই দিই তোমাদেরকে। একটা কি হইছে আমাদের ঊর্ধ্বগামী রেখা হইছে ওস্তাদ, দেখেন আপনার একটু কার্ভ আকারে গেছে, এই পরাবৃত্তাকার। আরেকটা কি গেছে? মূল বিন্দু দিয়ে গেছে। তো দুইটার ভিতরে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা একটু পরের প্রশ্নটাই যাই, এই প্রশ্নে আর সময় নষ্ট না করি। আহ, পরের প্রশ্নটা আরেকটু ইন্টারেস্টিং আমাদের জন্য। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? আচ্ছা, তো আমরা দৈর্ঘ্যটা বের করি। টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। তো সেকেন্ড দোলকের দোলনকাল আমরা কি জানি? 2 সেকেন্ড। এই জিনিসটা মাথায় রাখবেন, দোলনকাল বা পর্যায়কাল কত? 2 সেকেন্ড ইকুয়াল টু 2 পাই ইনটু রুট ওভার এল ডিভাইডেড বাই জি। 2 2 কাটা, তাহলে আমরা এখানে পাই 1 ইকুয়াল টু পাই ইনটু রুট ওভার এল ডিভাইডেড বাই জি। আমি একটু ভাঙ্গায় করাইতেছি আর কি। 1 স্কয়ার ইকুয়াল টু পাই স্কয়ার ইনটু এল বাই জি। তাহলে আমরা এল ইকুয়াল টু কি পাই? জি ডিভাইডেড বাই পাই স্কয়ার পাই। দ্যাটস দ্য আনসার। জি ডিভাইডেড বাই পাই স্কয়ার কি তুমি আদৌ কোথাও দেখতে পারতেছো? ইয়েস, এ নাম্বার অপশনটাই। তাহলে দৈর্ঘ্যটা পেয়ে গেছি আমরা, জি ডিভাইডেড বাই পাই স্কয়ার। দ্যাট ইজ আওয়ার দৈর্ঘ্য। খুবই সিম্পলেস্ট ওয়েতে কিন্তু আমরা দৈর্ঘ্যটা বের করে ফেলছি। আচ্ছা, পরের প্রশ্নটাই যাই। ওকে, পরের প্রশ্নটা আরেকটু ভালো, ভালো বলতে বেশ ভালো। কি বলছে দেখো, মহাকাশে একজন নভোচারীর কাছে একটি সরল দোলকের দোলনকাল কত হবে? আচ্ছা, মনে রাখবা, মহাকাশে বা পৃথিবীর খনিতে, পৃথিবীর একদম গভীরে, পৃথিবীর কেন্দ্রে আমাদের কি হয়? জি এর মানটা কি হয়? শূন্য হয়। এবং জি এর মান যদি শূন্য হয়, পর্যায়কাল কি হবে? অসীম হবে। এখন ভাই কিভাবে অসীম হয় আমার একটু বুঝাইয়া দেন। অবশ্যই আমি তোমাদের বুঝাবো। আমরা জানি টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এটা আমরা কি জানি? এখন জি যখন শূন্য মহাকাশে নভোচারীর কাছে, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই কি আসে? জিরো। এইখানেই সমস্যাটা পাচ্ছে। সামথিং ডিভাইডেড বাই জিরো, এল ডিভাইডেড বাই জিরোটা কি আসবে? অসীম আসবে। এবং এই অসীমের সাথে বা ইনফিনিটির সাথে তুমি যা কিছুই যোগ করো না কেন, তোমার এটা কি আসবে? অসীমই আসবে। তো উত্তরটা কি? টি ইকুয়াল টু ইনফিনিটি আসবে।
দ্যাটস দ্য অ্যান্সার, দ্যাটস দ্য পারফেক্ট অ্যান্সার, দ্যাটস দ্য পারফেক্ট থিং দ্যাট উই আর ফাইন্ডিং আউট। আমরা যেটা খুঁজতেছিলাম সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, পরেরটা যদি দেখি, পরেরটা আরেকটু ইম্পর্টেন্ট, একটু খেয়াল করতে পারো। নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি সরল দোলকের ববের কি নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি সরল দোলকের ববের ভর 3 গুণ কমালে পর্যায়কাল কেমন হবে? কি বলছে? ববের ভর যদি 3 গুণ কমানো হয় তাহলে পর্যায়কাল কেমন হবে আর কি। এখন একটু খেয়াল করো তো, ববের ভরের উপর একটু খেয়াল করো, ববের ভরের উপর আদৌ কি পর্যায়কালের কোনো ইফেক্ট আছে, বা ববের ভরের সাথে কি পর্যায়কালের কোনো সম্পর্ক আছে? ববের ভরের সাথে কিন্তু পর্যায়কালের কিন্তু সম্পর্ক নাই, কারণ পর্যায়কালের সূত্র জানি 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। হ্যাঁ, 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এখন এই এলটা আপনি ববের ব্যাসার্ধের সাথে একটা ইফেক্ট আছে, এল প্লাস আর, বা আমরা এটা দেখতে পারি সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে ববের ব্যাসার্ধ ডিভাইডেড বাই জি লিখতে পারি আর কি। কিন্তু এই এলটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, ওই ববের ব্যাসার্ধটা নিতে পারে, কিন্তু ববের কিন্তু ভরের উপর আলটিমেটলি কোনো ইফেক্ট নেই, ববের ব্যাসার্ধের উপর ইফেক্ট থাকতে পারে। তাই আমরা আলটিমেটলি বলতে পারি এটা কি থাকবে? অপরিবর্তিত থাকবে। এটা কি থাকবে? অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এটার কোনো পরিবর্তন হবে না। পরের প্রশ্নটাই যেতে পারি আমরা অনায়াসে। ওকে, দেখেন কি বলছে, একটি সরল দোলকের দোলক পিণ্ডের সর্বোচ্চ ত্বরণ হয় কোন বিন্দুতে? আচ্ছা, আমি যদি একটা সরল দোলক আঁকাই, এটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে সরণ বিন্দু। এখন এইখানে জানি হচ্ছে আমরা বেগটা কি হয়, ম্যাক্সিমাম হয়, এবং বেগ ম্যাক্সিমাম হইলে এখানে গতিশক্তিটাও কি হয়, আমাদের ম্যাক্সিমাম হয়, যেহেতু গতিশক্তির উপর বেগটা। যখন সরল দোলকটা সর্বোচ্চ বিস্তার বিন্দুতে যায়, আপনার হচ্ছে আস্তে আস্তে যখন এই যে এইভাবে ফরওয়ার্ড হয়, ফরওয়ার্ড হইতে হইতে যখন সর্বোচ্চ বিস্তার বিন্দু তখন যায়, তখন কিন্তু তার ত্বরণটা কি হয়, সর্বোচ্চ হয় সর্বোচ্চ বিস্তার বিন্দুতে। এই জিনিসটা মাথায় রাখেন। বিস্তারিত ব্যাখ্যা আমার থিওরি ক্লাসে পড়াইছি, কারো যদি থিওরিতে লিকেজ থাকে তাহলে তারা ফিজিক্স টার্গেট ব্যাচে জয়েন হইতে পারো আর কি। আচ্ছা, এ ম্যাক্স আর কি। ওকে, ভালো কথা আর কি। তো ত্বরণটা সর্বোচ্চ হয় কখন? যখন এই বিস্তারটা সর্বোচ্চ হয়, বা সর্বোচ্চ সরণ বিন্দুটাকে আমরা কি বলি, বিস্তার বলি আর কি। তো ত্বরণ হয় কোন বিন্দুতে? সর্বোচ্চ বিস্তার বিন্দুতে। এটা কিন্তু একেবারে সহজ জিনিস, দোলক বিন্দুর সর্বোচ্চ ত্বরণ হয় সর্বোচ্চ বিস্তার বিন্দুতে, আর বেগ সর্বোচ্চ হয় সর্বনিম্ন বিস্তার বিন্দুতে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে তোমরা। আচ্ছা, পরেরটায় যাই, একটু জুম ইন করি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। বলছে হচ্ছে কোন দোলক ঘড়িকে কোন খনিতে নিয়ে গেলে কি ঘটবে আর কি। আচ্ছা, খনিতে নিয়ে গেলে মানে হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে নিয়ে গেছে আর কি। তো পৃথিবীর অভ্যন্তরে যত যাবা জি এর মান তত কমতে থাকবে। জি এর মান কি হবে? কমবে। পৃথিবীর অভ্যন্তরে যত যাবা জি এর মান কি হবে তোমার? কমবে। আচ্ছা ওস্তাদ, জি এর মান যখন কমবে, দেখেন টি ইকুয়াল টু আমরা জানি 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। টি এর সাথে সম্পর্ক কি? সমানুপাতিক 1 বাই রুট ওভার জি। মানে জি এর সাথে টি এর সম্পর্ক বা পর্যায়কালের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। মানে জি যদি বাড়ে তাহলে কি হবে? টি কমবে, আর জি যদি কমে তাহলে টি কি হবে? বাড়বে। আচ্ছা, টি বাড়বে। এখন মনে রাখবেন, যত পৃথিবীর অভ্যন্তরে যাচ্ছে জি এর মান কমছে খনিতে, টি এর মান বাড়ছে, মানে কি পর্যায়কাল বা দোলনকাল বাড়ছে। কি বাড়ছে? দোলনকাল আপনার কি হচ্ছে? বাড়ছে। আচ্ছা, দোলনকাল যদি বাড়ে মানে কি? দোলনকাল বাড়া মানে কি? দোলনের কাল বাড়া বা দোলনের সময় বাড়া। এটা মানে কি? অনেকেই বুঝে না। দোলনকাল বাড়া মানে কি? দোলনের যে সময়টা আছে আপনার, কি দোলনকাল বাড়া মানে কি? দোলনের যে সময় আছে, দোলনের সময় বাড়া। কি দোলনের সময়টা কি হবে? আস্তে আস্তে বাড়তে থাকবে। দোলনকাল বাড়া মানে কি? দোলনের সময়টা বাড়া। তো যখন আপনার দোলনের সময় বাড়বে, একটু বুঝছেন, যখন আপনার দোলনের সময় বাড়বে তখন কি ঘড়িটা স্লো চলবে না ফাস্ট চলবে? অবশ্যই ঘড়িটা কি হবে? স্লো চলবে, মানে একটা টিক দিতে অনেক বেশি সময় লাগবে। তো এটা কি হবে? সময় কমবে, বা এটাকে আমরা কি বসি সায়েন্সের ভাষায়? সময় হারাবে। সময় যত কমবে, ঠিক আছে, দোলনের সময় যত বাড়বে তত কি হবে? আমাদের সময় হারাবে। তত কি হবে? সময়টা আমাদের হারাতে থাকবো আমরা, সময় হারাবে। এই বেসিক জিনিসগুলো একটু মাথায় রাখবেন। সময় কি হবে? হারাবে। তো উত্তরটা কি? আমাদের এ নাম্বার অপশনটা উত্তর। তো আর আমরা যদি হচ্ছে দোলনের সময়টা কমে যায় আর কি, তখন কি হবে? আমাদের সময়টা আমরা লাভ করব আর কি। সময় কখন লাভ করব? যখন দোলনের সময়টা কমে যাবে। আচ্ছা,
আমরা কিন্তু পরের প্রশ্নে অনায়াসে যাইতে পারি। খুবই চমৎকার আরেকটা প্রশ্ন আছে আমাদের কাছে, তো দেখি একটু। সরল ছন্দিত স্পন্দনে বিস্তার এ হলে, মানে বিস্তারটা আমাদের কি এ হলে, স্পন্দিত কণার বিভব শক্তি সর্বোচ্চ হবে যখন সরণ, বিভব শক্তি সর্বোচ্চ হবে যখন সরণ কি হবে? আচ্ছা, বিস্তার যদি এ হয়, বিভব শক্তি সর্বোচ্চ হবে কখন? বিভব শক্তি সর্বোচ্চ হবে আর কি, একটু খেয়াল করেন। বিভব শক্তি আমরা জানি হচ্ছে গতি শক্তি, একটা আছে গতি শক্তি, আরেকটা কি আছে? বিভব শক্তি আর কি। তো আমাদের গতি শক্তি সর্বোচ্চ হয় হচ্ছে যখন সরণ শূন্য হয় আর কি, ঠিক আছে? যখন সরণ কি হয়? সরণ যখন শূন্য হয়। আর বিভব শক্তি কখন সর্বোচ্চ হবে? যখন সরণ সর্বোচ্চ হয়। যখন কি হবে? সরণটা সর্বোচ্চ হবে। সরণ সর্বোচ্চ হলে আমাদের ওইটাকে কি বলি? সর্বোচ্চ সরণটাকে আমরা কি বলি? বিস্তার বলি। সর্বোচ্চ সরণটাকে কি বলি আমরা? বিস্তার বলি। তখন কি হবে? আমাদের উত্তরটা কি হবে? এ হবে আর কি। কি হবে আমাদের উত্তরটা? এ হবে, অর্থাৎ বিস্তার বিন্দুতে আর কি আমাদের বিভব শক্তি সর্বোচ্চ হয়। আর গতি শক্তি কখন সর্বোচ্চ হয়? যখন বিস্তারটা শূন্য হবে আর কি। তো এখানে যদি বিভব শক্তি না বলে আপনাকে গতি শক্তি বলতো, তখন উত্তরটা কি হয়ে যেত আপনার জন্য? ডি হয়ে যেত। সো এই সেনসিটিভ জিনিসগুলা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদেরকে কিন্তু একটু সুন্দরভাবে খেয়াল রাখতে হবে কোন জিনিসগুলা কতটুকু সেনসিটিভ আর কি। আচ্ছা, পরেরটাই যাই আমরা। আচ্ছা, একটি সেকেন্ড দোলকের অভিকর্ষজ ত্বরণের সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষজ ত্বরণের কি হবে? আচ্ছা, সেকেন্ড দোলকের দৈর্ঘ্যের সাথে আপনার অভিকর্ষজ ত্বরণের কি হবে? সমানুপাতিক হবে। আবারও বলতেছি, সেকেন্ড দোলক আমরা টি ইকুয়াল টু কি জানি? 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। তো আমরা যদি ইয়া করি, সেকেন্ড দোলকের দোলনকাল কত? 2 সেকেন্ড, 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। তারপরে দেখেন স্যার আমরা কি করি? এই টু কেটে দিচ্ছি আর কি। আমরা হচ্ছে পাই স্কোয়ার ইকুয়াল টু এল বাই জি লিখতে পারি, 1 বাই পাই স্কোয়ার আর কি, সরি, এ 1 বাই পাই স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এল বাই জি। তাহলে এল ইকুয়াল টু, ঠিক আছে, বা জি ইকুয়াল টু আমি কি লিখতে পারি? জি ইকুয়াল টু পাই স্কোয়ার ইনটু কি হবে? এল হবে। তাইলে এল সমানুপাতিক আমরা কি লিখতে পারি? যেহেতু পাই একটা ধ্রুবক, এল সমানুপাতিক জি লিখতে পারি, তাহলে কি হবে? সমানুপাতিক হবে। বুঝতে পারছেন ব্যাপারগুলো কিভাবে আসছে? তাহলে কি হবে? আমাদের সমানুপাতিক হবে। আমরা কিন্তু একেবারে ইজিলি এই জিনিসটা বের করে ফেলছি, আমাদের কোনো ঝুট ঝামেলা ছাড়া, কোনো প্যারা ছাড়া আমরা কিন্তু বের করে ফেলছি। পরেরটায় আসেন আমরা কি লিখতে পারি আর কি। তারপরে খেয়াল করো, সরল ছন্দিত একটি বস্তু কণার গতির সমীকরণ দেওয়া আছে, x ইকুয়াল টু a sin ওমেগা t। ওকে, x ইকুয়াল টু কি দেওয়া আছে? a sin ওমেগা t। উহার ত্বরণ কত? আচ্ছা, এটা কি দেওয়া আছে? সরণ দেওয়া আছে, x ইকুয়াল টু a sin ওমেগা টি। তো এই এক্স কে ডিফারেন্সিয়েশন করলে, এই এক্স টাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাবো? ত্বরণ পাবো বা বেগ পাবো আর কি। অর্থাৎ আমি কি পাবো? এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? বেগ পাবো। তো ডিফারেন্সিয়েশন করলে এ তো ধ্রুবক থেকে যাবে। আচ্ছা, সাইন ওমেগা টি এর ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে কজ ওমেগা টি পাবো। আর হচ্ছে এই ওমেগা টি কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, যেহেতু সময় সাপেক্ষে, এখানে একটা ওমেগা পাবো। তাহলে এ ওমেগা বা ওমেগা এ কজ ওমেগা টি। আচ্ছা, আমি যদি আবার ডিফারেন্সিয়েশন করি এই বেগটাকে, অর্থাৎ ডিভি বাই ডিটি করি, বা আমি যদি এক্স কে দুইবার ডিফারেন্সিয়েশন করি, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, তাহলে একটু বোঝার চেষ্টা করো, তাহলে আমি কি পাবো? ত্বরণ পাবো। অর্থাৎ এ ওমেগা বা ওমেগা এ লিখি, এটা তো আগে থেকেই আছে আর কি। কজ ওমেগা টি কে আমি করলে কি পাবো? মাইনাস সাইন ওমেগা টি পাবো। আর হচ্ছে এই ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা ওমেগা পাবো, সেটা কি হবে? ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। তো একটু খেয়াল করলে দেখবা, এই যে এ সাইন ওমেগা টি এর মানটা কত? এক্স না আমাদের? তাইলে আমরা মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি, এই পুরো অংশটার মান কত? এক্স। তাহলে আমি ত্বরণটা কি পাই? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে সুন্দরভাবে আমি লিখতে পারি আর কি, একটু খেয়াল করো, মাইনাস ওমেগা স্কোয়ার এক্সটা যেটা আছে, ও সরি, ই নাম্বারটা না, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অর্থাৎ এ নাম্বারটা যেটা আছে আমাদের, সেটা কি আমাদের ত্বরণ, সেটা কি আমাদের ত্বরণ। কিন্তু আমরা খুবই ইজিলি কিন্তু এই জিনিসটা বলতে পারি, ত্বরণটা কি? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো আশা করি বুঝতে পারছো, যারা বুঝো নাই তারা আরেকবার ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে নাও, সুন্দরভাবে ক্যালকুলেশন গুলা কিন্তু ভাইয়া ধাপে ধাপে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। পরেরটা যদি দেখি, খুবই সুন্দর চার্মেটিক আরেকটা প্রশ্ন।
পুরোটা স্ক্রিন জুড়ে দিয়ে দিলাম আর কি। সরল সন্ধিত, কি বলছে, সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে কোন সমীকরণটি সঠিক? আমরা জানি ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কি হবে, 0। অর্থাৎ বি নাম্বারটাই সঠিক, এরকম আর কিন্তু নাই। এটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে সঠিক সমীকরণ। পরের প্রশ্নটায় যাই আর কি আমরা। সরল দোলকের ক্ষেত্রে সাম্য অবস্থানে কি হবে আর কি? সরল দোলকের ক্ষেত্রে সাম্য অবস্থান মানে কি, যেখানে সরণ শূন্য, কি হবে, সরণ অথবা বিস্তার কি হবে, শূন্য হবে আর কি। আচ্ছা, সাম্য অবস্থানে তখন কি হবে, গতিশক্তিটা শূন্য হবে। সাম্য অবস্থানে কি হবে আমাদের, গতিশক্তি কখনোই শূন্য না, গতিশক্তি কি হবে, সর্বোচ্চ হবে। এখানে গতিশক্তিটা কি হবে, ই কেটা ম্যাক্সিমাম হবে। আচ্ছা, স্থিতি শক্তি শূন্য, ইয়েস, সাম্য অবস্থানে আপনার ইপিটা কি হবে, আমাদের বিভব শক্তি বা স্থিতি শক্তিটা কি হবে, শূন্য হবে। তো উত্তরটা কি আমাদের বি। আর কোনোটাই শূন্য না, এটা তো উত্তর হবেই না। উভয়ই শূন্য, এটাও উত্তর হবে না। উত্তরটা কি আমাদের বি নাম্বারটা। কারণ সাম্য অবস্থানে আমাদের গতিশক্তি সর্বোচ্চ হয়। কারণ কি, সাম্য অবস্থানে আমাদের যে বেগটা আছে, বেগটা কি হয়, সর্বোচ্চ হয়। এখন কেন বেগটা সর্বোচ্চ হয়, একটু আগে আমি একটু বেগের একটা সমীকরণ লিখছি, দেখেন এই যে এই জায়গাটায় আর কি, মাইনাস বেগের সমীকরণটা কি, ওমেগা এ কজ ওমেগা টি। একটু খেয়াল করেন, বেগটা কি লিখছি, বেগটা কি লিখছি, ওমেগা এ কজ ওমেগা টি, ঠিক আছে। ও সরি, এ সাইন ওমেগা টি, এটা না আর কি। আচ্ছা যাক, বাদ দিই, এই জিনিসটা বাদ দিই, পরবর্তীতে যাই, একটু ঝামেলা হয়েছে, এটা না আর কি, এইটা না আর কি, সামনে যাই আমরা। আচ্ছা, বেগটা কি হয়, ম্যাক্সিমাম হয়, এই জিনিসটা মাথায় রাখবেন আর কি। তারপরে আমরা যদি যাই আর কি, একটু খেয়াল করো, সরল দোলন গতি সম্পন্ন একটি বস্তু কণার বিস্তার এ, কম্পাঙ্ক এন, মানে এফটা এন হয়ে গেছে আর কি, দোলনকাল টি হলে নিম্নের কোনটি এর সমীকরণ আর কি? আচ্ছা, আমরা জানি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, আবার হচ্ছে আমি লিখতে পারি এ সাইন ওমেগা ইকুয়াল টু কি হবে, 2 পাই এফ, মানে কম্পাঙ্ক, বাট এফটা এখানে কি হবে, এন ইনটু টি। তো বিস্তারটা কি বড় হাতের এ না, কিন্তু বিস্তারটা বলে দিচ্ছে তারা ছোট হাতের এ। তাহলে ভাইয়া কি দিলাম, ছোট হাতের এ। তাহলে এটা চেঞ্জ করলাম আর 2 পাই এনটা চেঞ্জ করলাম। তাহলে এ সাইন 2 পাই এন টি, তাহলে এ সাইন 2 এন পাই বা 2 পাই এন যাই বলো টি। খুব সুন্দর, বি নাম্বারটা। পরেরটা দেখি আমরা, পরেরটা দেখি। আচ্ছা, সরল দোলকের বিস্তার 4 ডিগ্রি এর বেশি হলে কি হবে? তো সরল দোলকের বিস্তার যদি 4 ডিগ্রি এর বেশি হয়, তখন বিভিন্ন ঝামেলা দেখা যাবে আর কি। তো ঝামেলাগুলোর ভিতরে সবচেয়ে আহ, যে ঝামেলাটা দেখা যাবে, দোলক সরল গতি সম্পন্ন হবে না মনে হয় আর কি। এই যে এখানে না আছে, নাটা কাটা পড়ছিল আর কি। দোলকটা কি হবে না, সরল দোলন গতি সম্পন্ন হবে না যদি বিস্তারটা যদি আপনার 4 ডিগ্রি এর বেশি হয়। এ যদি 4 ডিগ্রি এর বেশি হয় আর কি, এ অবশ্যই লেস দেন 4 ডিগ্রি হবে। তাহলে দোলক সরল দোল গতি সম্পন্ন কি হবে না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা। আচ্ছা, আমরা আস্তে আস্তে সামনে যাই, আমরা ধীরে ধীরে সুন্দর দিকে, সামনের দিকে এগোচ্ছি। তো দোলককে খনির ভিতরে নিলে বা দিয়ে পাহাড়ের উপরে নিলে, খনির ভিতর দিয়ে পাহাড়ের উপরে নিলে কি হবে আর কি? তো যদি আপনি খনির ভিতরে নেন বা পাহাড়ের উপরে নেন, আমরা দেখছি হচ্ছে দোলকটা স্লো চলবে আর কি, ধীরে চলবে আর কি। তাহলে কি হবে, দোলকটা কি হবে, ধীরে চলবে আর কি, দোলনকাল বাড়বে, বা দোলনকাল বাড়লে কি হবে, ঘড়ি ধীরে চলবে। এই জিনিসটা মাথায় রাখবেন আর কি। আমরা দেখাইছিলাম একটু আগে, জি এর মান কমলে দোলনকাল বাড়ে। আচ্ছা, পরের প্রশ্নটাই যাই। ওকে, পরের প্রশ্নটা আরেকটু ইন্টারেস্টিং আমাদের জন্য। একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিলে, কি বলছে, একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে কি হবে, অসীম হবে। আমি এটা পড়াইছিলাম মহাকাশে নভোচারীর কাছে বা পৃথিবীর কেন্দ্রে, যেখানেই নোক না কেন সরল দোলকের দোলনকাল কি হবে, অসীম হবে। আচ্ছা, তারপরে দেখেন, সরল ছন্দিত গতি সম্পন্ন স্পন্দনরত দুটি কণার সরণ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি একটা আছে, আরেকটা কি আছে, এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি। দশা পার্থক্য কত? মনে রাখবেন, যখনই সাইন আর কস থাকবে আর কি, সাইন আর কস থাকবে, এদের দশা পার্থক্য হচ্ছে পাই বাই 2। এটা একেবারে সহজ ভাবে। আর যদি ম্যাথমেটিক্যালি করতে চান, দেখেন এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, ঠিক আছে। আর কসটাকে যদি করতে চান আর কি, ঠিক আছে, তাইলে হচ্ছে আপনি লিখতে পারবেন এ কস, ঠিক আছে, পাই বাই 2 প্লাস হচ্ছে ওমেগা টি, পাই বাই 2 প্লাস ওমেগা টি। তাহলে কি হয়ে যাবে, পাই বাই 2 প্লাস ওমেগা টি হইলে এখানে পাই বাই 2 যদি আনেন, তাহলে হচ্ছে মনে করেন
আপনার হইলো এইখানে আসবে হচ্ছে সাইন এ সাইন পাই বাই 2 প্লাস ওমেগা টি। তখন কি হইতো, এটা এ কজ ওমেগা টি হয়ে যেত। তখন কি হইতো, এই বড়টা বিয়োগ ছোটটা বিয়োগ দিতেন, মানে পাই বাই 2 প্লাস ওমেগা টি বিয়োগ ওমেগা টি বিয়োগ দিতেন, তো আলটিমেটলি আপনার কি থাকতো, পাই বাই 2 থাকতো আর কি। একেবারে সিম্পল, বা 90 ডিগ্রি থাকতো, পাই বাই 2 কে আমরা কি বলি, 90 ডিগ্রি হইতো। আচ্ছা, পরেরটা যদি যাই আর কি। একটি বস্তুর সর্বোচ্চ বিস্তার 5 মিটার। কি বলছে, সর্বোচ্চ বিস্তার কত আপনার 5 মিটার, এবং 8 সেকেন্ড দোলনকালে সরল ছন্দিত গতি সম্পন্ন বস্তুটির সর্বোচ্চ বেগ কত। কি বলছে, বস্তুটির সর্বোচ্চ বেগ কত, বিস্তার কত 5 মিটার, এ ইকুয়াল টু কত 5 মিটার, 8 সেকেন্ড দোলনকালে, মানে দোলনকাল কত আমাদের 8 সেকেন্ড, গতি সর্বোচ্চ বেগ কত, ভি ম্যাক্স কত। তো আমি এটা একটু উপরে উঠাই, তারপরে লিখি আর কি। আপনারা জানেন টি ইকুয়াল টু 2 পাই, সরি ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ জানি আমি, লিখি ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। তো আমি এটাকে আবার লিখতে পারি ভি ম্যাক্স ইকুয়াল টু 2 পাই বাই টি ইনটু এ লিখতে পারি আর কি। আচ্ছা, 2 পাই তো বসাইলাম, পায়ের মান থাকলো, টি এর মান কত আমাদের, টি এর মান হচ্ছে 8 এবং বিস্তার কত 5। এখন হচ্ছে ক্যালকুলেশনের পালা, যেটা হচ্ছে সবাই ভয় পাবে আর কি। 2 কে যদি দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 দিয়ে যদি 5 কে কাটি, 4 অক্ষে 4 আর অবশিষ্ট থাকে 1, তাহলে 1.25 আর কি। আচ্ছা, তাইলে এইখানে পাই হচ্ছে 1.3 যদি আমি ছোট করি আর কি, আর এইখানে হচ্ছে 3.14, তো এটাকে 3.1 ধরলাম আর কি। এই দুটোকে গুণ করব, অর্থাৎ 31 গুণ 13 করব আর কি ভাইয়া। তাইলে 3 অক্ষে 3 আর 3 তিরিকা 9 গুণ 13 লিখলাম, ও সরি 31 লিখলাম, গুণ 31। তাহলে ভাইয়া পেয়ে যাচ্ছি আমাদের উত্তর 3, 9 আর 1 10 0, হয় থাকে 1, 3 আর 1 কত 4, 403। তো 403 তো উত্তর হবে না, কারণ এখানে দশমিকের পরে 1 ঘর ছিল, আবার হচ্ছে এটার পাশেও দশমিকের পরে 1 ঘর ছিল। তো আলটিমেটলি এই রেজাল্টে দশমিকটা এমন জায়গায় বসাইতে হবে যেন দশমিকের পরে 2 ঘর থেকে 4.03। তো ভাইয়া 4.03 কিন্তু আমাদের অপশনে কোথাও নাই। তো আমরা যদি এ নাম্বার অপশনটার দিকে তাকাই আর কি, এ নাম্বার অপশনের দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা সুন্দর একটা উত্তর পাইতে পারি, মানে 4 এর কাছাকাছি রেজাল্ট 3.93। দ্যাটস আওয়ার অ্যান্সার। আমরা কি পাই, 3.93 পাই, যেটা আমাদের উত্তর একেবারে সিম্পলেস্ট ওয়েতে আর কি। আচ্ছা, তারপরে আসো আমরা আরেকটু সামনে যাই, পরের অঙ্কটায় যাই যদি। এই তো একটি সরল দোল গতির, কি বলছে, একটা সরল দোল গতির বিস্তার এ, দোলনকাল টি হলে সর্বোচ্চ বেগ কত। একটু আগে দেখাইছি ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি ইনটু এ। তাহলে সর্বোচ্চ বেগ এ নাম্বারটা 2 পাই বাই টি ইনটু এ। পরেরটা যদি দেখি, ওকে, সরল দোল গতি সম্পন্ন বস্তুর সর্বোচ্চ গতিশক্তির সমীকরণ কোনটি আর কি। এ আর বি দুইটাই হবে। আমরা জানি ই কে ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, একটা সূত্র আছে, তো এইখান থেকে লিখতে পারি হাফ এম ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। ঠিক আছে, ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, ওইখান থেকে লিখতে পারি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আবার স্প্রিং ধ্রুবক দিয়েও লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার, বা গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার। তো তুমি দুইটার যে কোনো একটাই লিখতে পারো, বা দুইটাই উত্তর আমাদের, এ আর বি উত্তর। উত্তর হচ্ছে সি, এ এবং বি। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, আমাদের ভুলে গেলে কিন্তু চলবে না আর কি। আচ্ছা, পরের প্রশ্নটায় যাই আমরা ওস্তাদ। পরের প্রশ্নটায় যদি আসি, দেখা যাবে আর কি, সরল দোল গতি সম্পন্ন একটি কণার বিস্তার কি দিছে 0.02 মিটার এবং কম্পাঙ্ক 2.5 হার্টজ, মানে 2.5 হার্টজ হলে এর সর্বোচ্চ দ্রুতি কত। আচ্ছা, ভি ম্যাক্স সর্বোচ্চ দ্রুতি ইকুয়াল টু ওমেগা এ। তো এখানে কম্পাঙ্ক দেওয়া আছে, যেহেতু ওমেগা ইকুয়াল টু আমরা জানি 2 পাই এফ ইনটু এ, 2 ইন্টু 3.14 ইন্টু কম্পাঙ্ক কত আমাদের 2.5 ইন্টু বিস্তার কত আমাদের 0.02। আচ্ছা, এখন দেখেন যে কাজটা করব ভাইয়া, দেখেন আড়াই দুগুণে কত হয় 5। ওস্তাদ দেখেন একটু দেখেন, আড়াই দুগুণে কত হয় 5, তাহলে এটা ক্যান্সেল, 5 দুগুণে কত হয় 10। হ্যাঁ, তো এইখানে এইটুকু হচ্ছে, এখানে দশমিকটা থাকবে আর কি, যেহেতু 2 ধরছি, দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে কয় ঘর 2 ঘর। আচ্ছা, 10 এর সাথে 3.14 গুণ করব, তাহলে 3140 হয়, মানে 314 ধরলাম আর কি। তো এইখানে দশমিকের পরে 2 ঘর, আর আগে ছিল দশমিকের পরে 2 ঘর,
তো দশমিকটা এমন জায়গায় বসবে যেন দশমিকের পরে 4 ঘর থাকে, মানে 0.3140। তো দেখেন এরকম কিছু আছে নাকি? ডি নাম্বার অপশনটা আমাদের উত্তর। দেখেন সবাই কিন্তু কঠিন ভাবছিলেন আপনারা, সবাই কি ভাবছিলেন? কঠিন ভাবছিলেন। আসলে কিন্তু এই ক্যালকুলেশনটা কঠিন না, একেবারেই সোজা সাপটা ক্যালকুলেশন, একেবারেই সহজ পানিভাত ক্যালকুলেশন। আপনার জন্য চিন্তার কোনো কারণ নাই কিন্তু। আচ্ছা, পরের ম্যাথটা দেখি আমরা। পরের ম্যাথটা কি হইতে পারে? আমি একটু জুম ইন করি, একটু ম্যাথটা আপনারা পড়েন, এই ফাঁকে আমি একটু পানি খাই। গলা শুকায় গেছে, একটানা অনেক পরিশ্রম করতে হচ্ছে। আগে এত পরিশ্রম ছিল না ভাই বেরাদার, এখন হচ্ছে পরিশ্রম বাইরে গেছে। তো পানির বোতল বোতল নিয়ে হচ্ছে বসছি আর কি। আজকে এই নিয়ে হচ্ছে আমার মনে হয় আজকের দিনে পঞ্চম বা ষষ্ঠ ক্লাস আর কি, তোমাদের ক্লাস রেকর্ড করা আর কি। আলহামদুলিল্লাহ, মুক্তভাবে কোনো পরন্ত বস্তুর ত্বরণ জি নির্ণয় করতে গিয়ে, ত্বরণটা কত আমাদের? ও আহা, কি কাজ করছে দেখছো নি? আচ্ছা, ত্বরণ কি? জি। এই জিটা নির্ণয় করতে গিয়ে একজন ছাত্র একটি সরল দোলকের দৈর্ঘ্য এল পরিবর্তন করে ভিন্ন ভিন্ন এল এর জন্য দোলকের দোলনকাল টি পরিমাপ করলো। বিশাল কাহিনী, বাট হচ্ছে এই প্রথম 3 লাইন আপনার দরকারই নেই। তারপর দেখেন কি বলছে, এবার টি স্কোয়ার বনাম এল লেখচিত্র একে ঢাল এস বের করলো, জি এর মান কত? কি বলছে? টি স্কোয়ার বনাম এল লেখচিত্র একে ঢাল এস বের করলে জি এর মান কত? এখন একটু খেয়াল করেন আর কি। কি বলছে? টি স্কোয়ার বনাম এল লেখচিত্র আঁকছে, যেটার ঢাল কি? এস। আচ্ছা, তো আমরা এখন টি ইকুয়াল টু কি জানি? টি ইকুয়াল টু জানি 2 পাই রুট ওভার এল বাই জি। এই পুরোটাকে স্কোয়ার করতে হবে আমাদের। একটু সুন্দরভাবে লিখি, হয়তোবা আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে। 2 পাই রুট ওভার এল বাই রুট ওভার জি, আলাদাই লিখলাম, হোল স্কোয়ার ডিভাইডেড বাই এল ইকুয়াল টু এস। এখন দেখেন 2 পাই কি স্কোয়ার করলে তো আমরা পাবো 4 পাই স্কোয়ার ইন্টু এল, নিচে একটা এল আছে, ইন্টু জি। তো আলটিমেটলি দেখেন আপনার ইকুয়াল টু এস লিখি, এল এল কাটা যায়। তো আমাদের কি বলছে? লেখচিত্র একে ঢাল এস বের করলে জি এর মান কত, মানে জি এর মানটা চাইছে। তাহলে জি ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই এস। একেবারে সুন্দরভাবে লিখতে পারি, জি ইকুয়াল টু কি? 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই এস। জি এর মান বের করতে বলছে আপনাকে, বি নাম্বারটা উত্তর। পরেরটাই যাই আমরা। খুবই সুন্দর, জীবন অনেক রঙিন। ধরি দুইটি সরল দোলক এ এবং বি যদি এ এর দৈর্ঘ্য বি এর দ্বিগুণ এবং বি এর দোলনকাল 3 সেকেন্ড হয়। কি হয়? বি এর দোলনকাল 3 সেকেন্ড হয়, তাহলে এ এর দোলনকাল কত? কি বলছে? দুইটি সরল দোলক এ এবং বি যদি এ এর দৈর্ঘ্য বি এর দ্বিগুণ হয়। কি হয়? যদি এ এর দৈর্ঘ্য বি এর দ্বিগুণ হয় এবং বি এর দোলনকাল 3 সেকেন্ড হয়, তবে এ এর দোলনকাল কত? কি বলছে? তবে এ এর দোলনকাল কত? একেবারে সিম্পল, ঠিক আছে, একেবারে সিম্পল। তো কি বলছে? এ এর দৈর্ঘ্য বি এর দ্বিগুণ এবং বি এর দোলনকাল 3 সেকেন্ড হলে এ এর দোলনকাল কত? আচ্ছা দেখেন, আমরা দোলনকালের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে যেহেতু দুইটা বলছে, এ আছে বি আছে আর কি, তো আমরা টি এ বাই টি বি ইকুয়াল টু রুট ওভার এল এ ডিভাইডেড বাই রুট ওভার এল বি লিখতে পারি। তো কি বলছে আমাদের একটু দেখেন, এ এর এ এবং বি যদি এ এর দৈর্ঘ্য বি এর দ্বিগুণ, মানে হচ্ছে এ এর দৈর্ঘ্যটা বি এর থেকে 2 গুণ বেশি আর কি। তাহলে বি এর দৈর্ঘ্য যদি আপনার 1 হয় আর কি, বি এর দৈর্ঘ্য যদি 1 হয় তাহলে এ এর দৈর্ঘ্য কত? 2। মানে বি এর দৈর্ঘ্য 1, এ এর দৈর্ঘ্য কত? 2। আচ্ছা, বি এর দোলনকাল 3 সেকেন্ড হলে বি এর দোলনকাল কত? এই যে এই বি এর দোলনকালের জায়গায় আপনি কত বসাবেন? 3 সেকেন্ড বসাবেন। তাহলে এ এর দোলনকাল কত? এটাই চাইছে আর কি। তাহলে টি অফ এ ইকুয়াল টু কি হবে আমাদের? √2 ইন্টু 3। √2 এর মান কত? 1.41 ইন্টু 3। তো 1.41 ইন্টু 3 কত? 3 অক্ষে 3, বা হচ্ছে আপনি শেষের থেকে গুণ করেন আর কি। 3 3 4 12 2, হাতে থাকে কত? 1। 3 অক্ষে 3 আর 1 কত? 4। তো দশমিকের পরে 2 ঘর, তাহলে 4.23। অ্যান্সারটা কত কি আমাদের? 4.23 কিন্তু একেবারে সিম্পল কিন্তু, বা 4.24 দেওয়া আছে, 4.24 একেবারে সিম্পলেস্ট ওয়েতে কিন্তু আপনি
মনে করেন কাজটা কিন্তু সেরে ফেলতে পারেন আর কি। 3 3 4 12 2 হাতে থাকে 1 3 অক্ষে 3 আর 4.2 বা 4.24 যে যেটা ইউজ করেন সেটাই হবে আর কি। পরেরটাই দেখি আর কি। পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে? আচ্ছা, আমরা পর্যায়কালের সাথে সরল দোলকের সম্পর্ক দেখছি টি সমানুপাতিক √L। এখন আমাদেরকে ওস্তাদ কি বলছে দেখেন তো। পর্যায়কাল দ্বিগুণ করতে মানে পর্যায়কালের সাথে 2, দৈর্ঘ্যের উপর √L। তো দৈর্ঘ্যের রুট তো চাই নাই, শুধু দৈর্ঘ্য চাইছে, তাহলে এল বের করতে গেলে আমাদের স্কয়ার করা লাগবে 4। তাহলে দৈর্ঘ্য কত গুণ করা লাগবে? আমাদের 4 গুণ করা লাগবে। অপশনে 4 গুণ আছে, ইয়েস, ডি নাম্বারটা কি আমাদের উত্তর 4 গুণ। পর্যায়কাল দ্বিগুণ করতে হলে সরল দোলকের দৈর্ঘ্য আমাদের কত করতে হবে? 4 গুণ করতে হবে। কিন্তু আমরা কিন্তু একেবারে সিম্পলেস্ট ওয়েতে কিন্তু তাহলে সরল দোলকের দৈর্ঘ্যটা বাইর করতে পারবো আর কি। পরেরটা যদি দেখি আমরা, দেখেন মঙ্গল গ্রহের ব্যাসার্ধ ও ভর যথাক্রমে পৃথিবীর ব্যাসার্ধ ও ভরের এত এবং এত গুণ আর কি। পৃথিবী পৃষ্ঠে একটি সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড হলে মঙ্গল গ্রহে দোলনকাল কত আর কি। আচ্ছা, আমি যে সূত্রটা পড়ছিলাম আর কি, তাহলে TH/TE আর কি, যেটা মঙ্গল গ্রহে। তো আমরা পড়ছিলাম হচ্ছে √ME/MH, মানে ভরের দৈর্ঘ্যের মানে ভরের ব্যস্তানুপাতিক বর্গমূলের ব্যস্তানুপাতিক ME/MH ইন্টু RH/RE। স্পেশাল একটা সূত্র কি বলছিলাম আবার একটু বলি। TH/TE ইকুয়াল টু √ME/MH, মানে হচ্ছে ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক এবং ব্যাসার্ধের সমানুপাতিক। তোমরা আমার সাথে 1-2 বার একটু রিভাইজ করতে পারো। পর্যায়কাল কি? ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক এবং ব্যাসার্ধের সমানুপাতিক। তাইলেই তোমার কি হয়ে যাবে? মুখস্থ হয়ে যাবে। ME/MH একটু খেয়াল করো, আমাদের কি দেওয়া আছে? √ME/MH। কি বলছে? মঙ্গল গ্রহের ব্যাসার্ধ ও ভর যথাক্রমে, তাহলে প্রথমটা কি এখানে ব্যাসার্ধ, ওস্তাদ এই যে এটা কি ব্যাসার্ধ এত গুণ, আর হচ্ছে পরেরটা কি ভর আর কি, পৃথিবীর ভর ও ব্যাসার্ধের এত গুণ আর কি। তাইলে মঙ্গল গ্রহের ব্যাসার্ধটা আমি যদি TH/TE, মনে করেন TE হচ্ছে পৃথিবী আর H হচ্ছে উচ্চতা, মানে পৃথিবী থেকে H উচ্চতায় বা H দূরত্বে যেটা আছে আর কি। মঙ্গল গ্রহের ব্যাসার্ধ ও ভরের, হ্যাঁ পৃথিবীর ব্যাসার্ধ ও ভরের এত গুণ এবং এত গুণ আর কি। মঙ্গল গ্রহের ইয়াটা আর কি, পৃথিবীটা তো ME, আর পৃথিবীর সাথে কি গুণ করতে হবে আমাদের? 0.532। এটা হচ্ছে মঙ্গল গ্রহের ইয়া। আর হচ্ছে আপনার যেটা আছে আর কি আমাদের RH/RE, মানে হচ্ছে পৃথিবীরটা যদি 1 গুণ হয় আর কি। ওকে, তো এইখানে হচ্ছে পৃথিবীর থেকে 0.11 গুণ, তাহলে RH টা কত? 0.11 ইন্টু RE ডিভাইডেড বাই এখানে RE আছে। তো ME কাটা, RE কাটা, তো আমাদের কি থাকে? TH ইকুয়াল টু বা TE ইকুয়াল টু কি বলছে? পৃথিবী পৃষ্ঠে একটি সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড হলে মঙ্গল গ্রহে দোলনকাল কত? তো পৃথিবী পৃষ্ঠের দোলনকালটা কত? 2 সেকেন্ড। তাহলে TH ইকুয়াল টু আমি লিখতে পারি 0.11 ডিভাইডেড বাই √0.532 ইন্টু কত হবে? 2 হবে আর কি। এখন এটার ক্যালকুলেশনটা তো আমাদের জন্য একটু কিছুটা টাফ হয়ে দাঁড়াইছে আর কি। তো আমি যদি হচ্ছে ক্যালকুলেশন করতাম আর কি, একটু খেয়াল করেন 0.532 কে আমি কি করতাম আর কি, 53 ধরতাম আর কি। 53 ইন্টু 10⁻², 53 ইন্টু 10⁻² ধরতাম, বা 53.2 এই রুটটাকে আর কি। আমি একটু আলাদাভাবে ভাঙানো দেখাচ্ছি আর কি। তো 53 কে রুট করলে কত হয়? আপনি দেখবেন 6 কি স্কয়ার করলে 36, 7 কি স্কয়ার করলে 49, 8 কি স্কয়ার করলে 64, 7 পয়েন্ট সামথিং আর কি। 53 কে রুট করলে আর কি আপনি 7 পয়েন্ট সামথিং এর বেশি পাবেন না, অর্থাৎ 7.1 অর 2 ইন্টু 10⁻, কি পাবেন? -1, মানে 10⁻² কে আপনি যদি ইয়া করেন তাহলে 10⁻⁻1। তাহলে আপনি এখানে লিখতে পারেন 0.11 ইন্টু 7.1 ইন্টু 10⁻⁻1 ইন্টু 2। এখন দেখেন এই 10⁻⁻1 উপরে গেলে কিন্তু এটা 20 হয়ে যাবে, মানে 10 হয়ে যাবে আর কি। তো 7 কে যদি 20 দিয়ে কাটেন তাহলে 3 এর কাছাকাছি কিছু পাবেন আর কি। 3 7 21, তো আমি 3ই ধরলাম আর কি। 3ই ধরলাম, যদিও 3 এর কম পাবেন আর কি। 3 11 কত? 33, তাহলে 0.33 পাবেন আর কি। 3 11 কত হয় আপনার? 33 হয়। তো এখানে দশমিকের পরে 2 ঘর আছে, তো দশমিকটা এমন ভাবেই বসাবো আমরা যেন দশমিকের পরে 2 ঘর থাকে। তো 0.33 তো আমাদের উত্তর হবে না, উত্তরটা হবে আরেকটু ক্লোজ উত্তর, যেহেতু আমাদের ক্যালকুলেটর নাই আর কি। এবং এই ম্যাথটা এমন ভাবে তারা দিচ্ছে যেন হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা না যায় আর কি। তো আমাদের হচ্ছে
3.2 আসার কথা আর কি। সামহাও আমরা কোথাও হয়তো বা মিস্টেক করছি। অ্যান্সারটা কি আসবে আমাদের 3.2 আসবে। তো তোমরা একটু ক্যালকুলেটর চাপবা। আর এই ম্যাথটা ক্যালকুলেটর ছাড়া হচ্ছে আসলে হচ্ছে একটু ডিফিকাল্ট করা আর কি, ডিফিকাল্ট আর কি, বা আমরা হয়তো বা কোথাও ভুল করছি আর কি। আমরা যে ভুলটা করছি একটু খেয়াল করো আর কি। এখানে হচ্ছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে, তো আমরা ব্যাসার্ধটার জায়গায় ভর ইউজ করছি। একটু খেয়াল করো, আমরা পুরো ম্যাথটা কোথায় আলোচনা করছি। 3.2 রেজাল্ট আসবে আমাদের। আমরা কি করছি, ব্যাসার্ধটার জায়গায় ভর নিছে, এই কারণে আমাদের ঝামেলাটা হয়েছে। তো আমরা ম্যাথটা আবার একটু রিনিউ করতে পারি আর কি। দেখো আমরা উল্টা করছি আর কি, তোমরা যদি একটু মিলাও খাতার সাথে আমরা একটা গাধার মতো কাজ করছি। কি করছি, ব্যাসার্ধের জায়গায় ভর নিয়ে নিছি। তো আমি একটু এক কর্নার থেকে করি, টিএইচ বাই টিই ইকুয়াল টু রুট ওভার এম ই ইকুয়াল টু রুট ওভার এম ই বাই এম এইচ ইকুয়াল টু আর এইচ বাই আর ই। পুরো একটা বিশাল মিস্টেক হয়েছে আমাদের। তাহলে আমরা টিএইচ ইকুয়াল টু কি লিখতে পারি, রুট ওভার এম ই বাই এম এইচ ইন্টু আর এইচ বাই আর ই ইন্টু 2 সেকেন্ড, যেহেতু বলে দিছিল পৃথিবী পৃষ্ঠে। তাহলে এইখানে বলছে হচ্ছে প্রথমে কি বলছে, ব্যাসার্ধ। তো প্রথমটা হবে ব্যাসার্ধ, প্রথমটা আমরা ভরের জায়গায় নিয়ে নিছি। তাইলে হচ্ছে ভরটা কি হবে 1/0.11 ইন্টু ব্যাসার্ধটা কি হবে আমাদের 0.532 ইন্টু 2। আচ্ছা, তাইলে আমরা নিচে কি আছে, রুট ওভার 0.11 আছে, উপরে কি আছে 0.532 ইন্টু হচ্ছে 2। আচ্ছা, 0.11 কে রুট করলে আমরা কি পাই আর কি। দেখো আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই জায়গাটায় 0.11 কে আমরা এটাকে যদি 11 ধরি, 11 ইন্টু 10⁻², তাইলেই হবে আর কি। তো আমরা জানি 3 স্কোয়ার 9, ঠিক আছে, আর 4 স্কোয়ার কত আমাদের 16। তাহলে 3 পয়েন্ট সামথিং পাবো আর কি, রুট ওভার 11 করলে, ঠিক আছে, রুট ওভার 0.11 করলে আমরা কি পাবো, বা 11 কে রুট করলে আমরা কি পাবো, 3 স্কোয়ার পাবো আর কি। ঠিক আছে, 3 স্কোয়ার মানে 9, আর 4 স্কোয়ার মানে 16। তো 9 থেকে 16 এর গ্যাপ কত আমাদের, 9 থেকে 16 এর গ্যাপ 7, ওই 3.2 পাবো আর কি। তাইলে হচ্ছে ইন্টু 10⁻⁻1, 3.2 ইন্টু 10⁻⁻1। আর উপরে কি পাচ্ছি আমরা, উপরে যদি চলে যায় এটা, তাহলে এটা কি হবে 5.32 ইন্টু হচ্ছে 2 হয়ে যাবে, কারণ 10টা যদি উপরে যায় আর কি 0.532, তাহলে আমি এটাকে সুন্দরভাবে কাটছাট করতে পারি আর কি। দেখো এটা 3 দিয়ে কাটলে আমরা 2 এর কাছাকাছি পাই, তো 2 তো পাবো না, 1.6 পাবো ধরে নিলাম আর কি। 3.2 32 দুগুণে 64 হয় আর কি যদিও। আর হচ্ছে 1.6 কে 2 দ্বারা গুণ করলে 3.2 পাবো। আলটিমেটলি দ্যাটস দ্য অ্যান্সার আওয়ার। তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, ওই 3.2 অ্যান্সার আসে। আমরা জাস্ট আগে জায়গাটায় একটু ভুল করছিলাম, বা একটু ঝামেলা, ইউমেনো এইসব ঝামেলা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। পরের ম্যাথটা দেখি আর কি। ও দ্যাটস প্রিটি গুড। 0.2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের দোলনকাল 0.9 সেকেন্ড পাওয়া গেল। দোলনকাল 1.8 সেকেন্ড করতে হলে দোলকটির দৈর্ঘ্য কত হবে আর কি। কি বলছে, দোলনকাল 0.9 সেকেন্ড, দোলনকাল 1.8 সেকেন্ড, দৈর্ঘ্য 2 মিটার আর কি। তাহলে দোলকটির দৈর্ঘ্য কত হবে, আমরা জানি হচ্ছে টি সমানুপাতিক রুট ওভার এল, বা T1 বাই T2 ইকুয়াল টু রুট ওভার L1 বাই L2। এই সূত্র দিয়ে করলে হবে আর কি। তো আমরা হচ্ছে এইটাকে হচ্ছে মনে করো T1 এর জন্য আমরা তো হচ্ছে বের করব হচ্ছে L2 আর কি, যেহেতু L2 বের করব আর কি, L2 বের করতে হবে আমাদের। তো আমরা হচ্ছে 0.9, তাইলে T1 এর জন্য 0.9, T2 কত ধরলাম 1.8, L1 কত ধরলাম আমরা রুট ওভার L1। ইয়েস, L1 হচ্ছে আমাদের 0.2 ছিল, L2 বের করতে হবে, L2 ওয়াট। তো এখন যে কাজটা করব আর কি, দেখো এটাকে যদি কাটি আমরা 2 পাবো নিঃসন্দেহে। 1/2 কি স্কোয়ার করলে কি হবে, 1/4 ইকুয়াল টু 0.2 ডিভাইডেড বাই কোয়েশন। এই কোয়েশন মার্কটা বের করতে হবে আমাদের। কোয়েশন মার্ক হচ্ছে 0.2 ইন্টু 4, আলটিমেটলি আমরা কি পাচ্ছি 0.8, 4 দুগুণে 8, 0.8 পাচ্ছি। একেবারে সিম্পলেস্ট ওয়েতে কিন্তু আমরা পাচ্ছি আর কি। আচ্ছা, পরের ম্যাথটা আমরা দেখতে পারি। আস্তে আস্তে কিন্তু আমরা সুন্দরভাবে ম্যাথগুলো করে যাচ্ছি আর কি, ধাবিত হচ্ছি ধীরে ধীরে আর কি। দেখো একটি সরল দোলকের দোলকপিণ্ডের সর্বোচ্চ ত্বরণ হয় কোন বিন্দুতে। আচ্ছা, আমরা জানি সর্বোচ্চ ত্বরণ হয় হচ্ছে সর্বনিম্ন বিস্তার বিন্দুতে আর কি। তো তাই সর্বোচ্চ ত্বরণের বিশেষ কোনো বিন্দু নাই মাঝের,
সর্বনিম্ন বিন্দুতে। ইয়েস, সর্বনিম্ন বিন্দুতে আর কি। উত্তরটা হচ্ছে বি হবে আর কি, সর্বনিম্ন বিন্দুতে। এই জিনিসটা মাথায় রাখবা, সর্বোচ্চ বিস্তার বিন্দুতে না, সর্বনিম্ন। ও, সর্বোচ্চ ত্বরণ হয়। সরি ম্যান, আমার মাথা কাজ করতেছে না। উত্তর কত? সর্বোচ্চ বিস্তার বিন্দুতে। উত্তরটা কি আমাদের? সর্বোচ্চ বিস্তার বিন্দুতে। ইটস অলমোস্ট হচ্ছে এখন কয়টা বাজতেছে তোমরা জানো? তোমাদের যে ভিডিওটা রেকর্ড করতেছি, মোবাইল দেখতে হবে অবশ্যই। এটা হচ্ছে 4টার বেশি সময়। ইয়েস, 4:21 তোমরা দেখতে পারো আর কি। 4:21, ইটস 4:21 AM। ঠিক আছে। পিছনে ব্যাকগ্রাউন্ড অন্ধকার দেখতে পারতেছো, এই কারণে মাঝে মাঝে একটু আজকে টায়ার্ড হয়ে যাই। ইদানিং ভাইয়ার হচ্ছে একটা নতুন রোগ হয়েছে, রাতে ঘুম হয় না। ঘুম হয় ফজরের নামাজের পরে একেবারে সকাল 7টা বাজে। মানে বিশাল একটা অবস্থা, মানে সারা রাত নিশাচরের মতো সর্বোচ্চ বিস্তার বিন্দুতে। আচ্ছা, আমরা সামনে যাই। ব্রেন চাঙ্গা, পানি খাইলে ব্রেন ভালো কাজ করে কিন্তু। হ্যাঁ, পানি খাবা তোমরা, যখনই হচ্ছে ব্রেন এরকম আমার মতো কাজ করা বন্ধ করে দিবে, তোমরা কি করবা? পানি খাবা আর কি। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য তাপের ফলে এমন ভাবে বৃদ্ধি পেল, দোলনকাল পরিবর্তিত হয়ে 2.05 সেকেন্ড হলো। সেকেন্ড দোলকের দোলনকাল কিন্তু 2 সেকেন্ড, এটা মাথায় রাখবা। তো দোলনকাল পরিবর্তিত হয়ে 2.5 সেকেন্ড হলো। পরিবর্তিত অবস্থায় দোলনকালটি ঘন্টায় কত মিনিট দেরিতে দিবে আর কি? ঘন্টায় কত মিনিট দেরিতে দিবে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একটু খেয়াল রাখো তোমরা। এইখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। দেখো, দোলনকাল 2 সেকেন্ড, কতটুক ধীরে দেয়? 0.05 সেকেন্ড। 2 সেকেন্ড সময়ে কতটুক ডিলে দেয়? 0.05 সেকেন্ড। মানে এই যে 2.05 সেকেন্ড কি হয়? ডিলে হয় আর কি। 2 সেকেন্ড থেকে কতটুকু ডিলে হয়? 0.05 সেকেন্ড। তাহলে আমাদের ঘন্টায় কত হয়? 3600 সেকেন্ড। 1 ঘন্টায় কত সেকেন্ড? 3600 সেকেন্ডে কতটুকু ডিলে দেবে? 0.05 ইন্টু 3600 ডিভাইডেড বাই কত? 2, তাই না স্যার? এখন দেখেন, এই 0.05 রে আমি 0.5 বানায় ফেলাই। 0.5 বানাইলাম, একটা শূন্য কেটে দিলাম। 0.5 মানে কি? 1/2 মানেই তো 0.5। হ্যাঁ, 1/2 মানে কি? 0.5, অর্থাৎ 2টা নিচে এসে পড়বে। 2 দুগুণে 4। 4 কে যদি আপনি 36 দিয়ে কাটেন, 4 9 36। ও, আমার মনে হয় ক্যালকুলেশনে ভুল হয়েছে আর কি। একটু দেখেন, 2 সেকেন্ডে ডিলে দেয় 0.05 সেকেন্ড, তাহলে 0.5 সেকেন্ডে। আচ্ছা, একটা শূন্য কাটলাম। 3600 থেকে 0.5 মানে কি? হাফ। হাফ মানে নিচে এসে পড়বে। ও, ঘন্টায় কত মিনিট দেরিতে দিবে আর কি। আচ্ছা 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 আচ্ছা, ঘন্টায় কত মিনিট? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আগে কত সেকেন্ড এটা বের করি আর কি আমরা। হাফ 1/4, 4 হবে। তাহলে 4 নং 36 আর কি। 4 নং 36, 90 সেকেন্ড। 90 সেকেন্ড কত মিনিট আর কি? 90 সেকেন্ডে কত? 1.5 মিনিট না, 1.5 মিনিট। 1.5 মিনিট, কারণ 60 সেকেন্ড যোগ 30 সেকেন্ড। তো 30 সেকেন্ড কত? হাফ মিনিট। 90 সেকেন্ডে কত? 1.5 মিনিট। উত্তর কত? 1.5 মিনিট। একেবারে সিম্পলেস্ট কিন্তু। মিনিট দেখো, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ম্যাথ দিচ্ছি কিন্তু, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ম্যাথ। আচ্ছা, পরেরটা যাই। অভিকর্ষজ ত্বরণ G = 9.81 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ড দোলনকাল বিশিষ্ট একটি সরল দোলকের দৈর্ঘ্য কত আর কি? আচ্ছা, দৈর্ঘ্য চাইছে আর কি। জি এর মানও দিয়ে দিচ্ছে, দোলনকালও দিয়ে দিচ্ছে। আমরা জানি T = 2 পাই √L ডিভাইডেড বাই G। তাহলে আমরা লিখতে পারি T স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার ইন্টু G = কত? দৈর্ঘ্য আর কি। আমি একবারই লিখলাম আর কি। তো টি স্কোয়ার কত আর কি? আমাদের বিশিষ্ট একটি সরল দোলকের দৈর্ঘ্য কত আর কি? 4 সেকেন্ড। তা 4 এর স্কোয়ার করতে হয় 16। তাহলে 4 ইন্টু পাই স্কোয়ার, মানে পাই স্কোয়ারে রাখি আর কি। আর 9.81 হচ্ছে জি এর মান, ইকুয়াল টু কি? আমাদের দৈর্ঘ্য। তো পাই স্কোয়ার মানে কি? 9 এর কাছাকাছি আর কি। এই দুইটা আমি কাইটা দিলাম আর কি। তাহলে দৈর্ঘ্য কত পাই? এল ইকুয়াল টু 16 কে 4 দিয়ে কাটলে 4। তো 4 এর কাছাকাছি কিছু পাবো, অর্থাৎ 3.976। একেবারে সহজে তুমি ক্যালকুলেশন করতে পারবা, 3.976। আচ্ছা, আর একটু জোশ আনি। পরেরটা যদি দেখি আমরা, আর একটু জোশের সাথে পরেরটা যদি দেখি আমরা। পৃথিবী পৃষ্ঠে জি এর মান দিচ্ছে। একটি দোলক ঘড়ি সঠিক সময় দেয়। ঘড়িটি চন্দ্র পৃষ্ঠে জি এর মান এত। ঠিক আছে। তো হচ্ছে পৃথিবী পৃষ্ঠে 1 ঘন্টা সময় চন্দ্র পৃষ্ঠে কতটুকু হবে? আমরা জানি TH/TE =
জিই ডিভাইডেড বাই জিএইচ, কারণ হচ্ছে গিয়ে আমাদের এই জি এর মান টি এর মানের ব্যস্তানুপাতিক। তো কি বলছে আর কি, পৃথিবী পৃষ্ঠে 1 ঘন্টা দেয়, তাহলে এইচ উচ্চতায় কত, পৃথিবী পৃষ্ঠে 1 ঘন্টা, জি এর মান পৃথিবীতে কত 9.8 জিই ধরলাম, আর জিএম মানে জিএইচ এইচ উচ্চতায় বা চন্দ্রপৃষ্ঠে 1.6, তাহলে টিএইচ ইকুয়াল টু √9.8 ডিভাইডেড বাই 1.6। কারো কোনো ডাউট আছে? উত্তর হচ্ছে আমাদের সি নাম্বারটা, উত্তর কত আমাদের সি নাম্বারটা 9.8 ডিভাইডেড বাই 1.6। পরেরটাই যে একটি সেকেন্ড দোলক, ওয়াও, একটি সেকেন্ড দোলকের চন্দ্রপৃষ্ঠে দোলনকাল কত? কি বলছে, চন্দ্রপৃষ্ঠে দোলনকাল কত হবে? দেওয়া আছে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। বেশ ভালো কথা আর কি। আচ্ছা, তো আমি একটু সুন্দরভাবে লিখতে পারি, দোলনকাল এইচ উচ্চতায় আর কি, টিএইচ ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধের গুণ আর কি, ব্যাসার্ধের গুণ। তো হচ্ছে আমি একটু সুন্দরভাবে লিখি, এগুলা হচ্ছে টিএইচ ইকুয়াল টু √, হচ্ছে এম ই ডিভাইডেড বাই এম এইচ ইন্টু হচ্ছে আর এইচ বাই আর ই ইন্টু কি হবে, টিই হবে। আমি টি এইচ বাই টিই লিখলাম না, ওই আগের সূত্রটাই। তো কি বলছে, দেওয়া আছে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। আচ্ছা, ভরটা পৃথিবীর 81 গুণ, অর্থাৎ পৃথিবীর 81 চারের 1, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ 4, চাঁদের ব্যাসার্ধ 1 ইন্টু টিই আর কি। তো হচ্ছে একটি সেকেন্ড দোলক যেহেতু বলে দিচ্ছে, এখানে 2 সেকেন্ড হবে পৃথিবীতে। তো 81 কে রুট করলে কত হয়, 9 গুণ হচ্ছে মনে করো আমাদের 2/4, 2 আর 4 কে কাটলে হচ্ছে 1/2, তাহলে আমরা 9/2 কত পাবো, 4.5 সেকেন্ড। একেবারে সুন্দর, কিন্তু উত্তর কত আমাদের 4.5 সেকেন্ড। ঝুট ঝামেলা বিহীন ভাবে আমরা উত্তর বের করে ফেলছি ওস্তাদ। 4.5 সেকেন্ড আমাদের উত্তর, কত, 4.5 সেকেন্ড। আর একটু পানি খাই। এই তোমরা পানির শব্দে বিরক্ত হও নাকি, একটু কমেন্ট করে জানাও আর কি। পরেরটাই যাই, 50 হার্টজ কম্পাঙ্কের, ভালো কথা, 50 হার্টজ কম্পাঙ্কের একটি এসি সিগন্যাল 0 থেকে শীর্ষ মানে পৌঁছতে কত মিটার সেকেন্ড সময় লাগবে আর কি, ঠিক আছে, কত সেকেন্ড সময় লাগবে, হয়তো বা লিখতে গেছিল আর কি। তো আমরা জানি হচ্ছে একটা যদি 0 থেকে শীর্ষ মানে পৌঁছাতে চায় আর কি, কম্পাঙ্ক এফ, তাহলে কত সময় লাগবে আর কি। তো আমরা জানি কম্পাঙ্ক 0 থেকে শীর্ষ মানে পৌঁছাতে t/4 সেকেন্ড লাগে আর কি, পর্যায়কালের 4/1 তো কম্পাঙ্ক তখন কি হয়, তাহলে t ইকুয়াল টু আমাদের কি হবে 4f, তাহলে 4 ইন্টু আমাদের এফ কত 50 হার্জ, 4 50 4 5 20, আর একটা শূন্য বসায় দিচ্ছি, 200 সেকেন্ড লাগবে আর কি, ঠিক আছে, 200 সেকেন্ড লাগবে, একেবারে সুন্দর আর কি, 200 মিটার সেকেন্ড। পরেরটা যদি দেখি আর কি, সুন্দর একটা বিউটিফুল রিটেন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। আহ সরল একটি সরল একটি বস্তু সরল দোল গতিতে x ইকুয়াল টু 6 cos 6 pi t প্লাস পাই মিটার সমীকরণ অনুযায়ী দুলছে, বস্তুর গতির কম্পাঙ্ক কত? আচ্ছা, এটা আমি কম্পাঙ্কটা হচ্ছে এই যে গতিতে দুলছে, গতিতে এই সরণটা দেওয়া আছে, এই গতির কম্পাঙ্ক হচ্ছে 6 cos 6 pi t প্লাস পাই। আচ্ছা, এটার কম্পাঙ্ক, তো এইখানে এ সাইন ওমেগা টি বা কজ ওমেগা টি যাই বলো না কেন আর কি, এইখানে হচ্ছে মনে করো আমাদের এই যে 6 পাইটাকে ওমেগা ধরতে হবে, মানে হচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা বলি আর কি। তো এইখানে এই 6 পাই টি কে আমরা হচ্ছে ওমেগা টির সাথে কল্পনা করব, দেখছো ফজরের আজান দিচ্ছে কিন্তু, হ্যাঁ। তো হচ্ছে ওমেগা কত আমাদের 6 পাই, তো আবার হচ্ছে ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি 2 পাই এফ ইকুয়াল টু 6 পাই, তাইলে আমি কম্পাঙ্কটা কত পাই আর কি, তাইলে কম্পাঙ্ক পাই পাই কাটা 6/2, কম্পাঙ্ক এফ ইকুয়াল টু মনে করো আমাদের 3 হার্জ আসবে আর কি, 3 হার্জ। তো কম্পাঙ্ক কত, প্রথমটা বের করছি, কম্পাঙ্ক 3 হার্জ, আশা করি ঠিক আছে। তাও একটু উত্তর মিলাই দেই, তোমাকে তো ভুল পড়াইলে হইব না। কম্পাঙ্কটা 3 হার্জ, প্রথম প্রশ্নটার উত্তর ঠিক আছে। আচ্ছা, টি ইকুয়াল টু 2 সেকেন্ড সময়ে বস্তুটির বেগ ও ত্বরণের মান কত আর কি। আচ্ছা, আমি যদি বেগ বের করি আর কি, সরণকে ডিফারেন্সিয়েশন করলে আমি বেগ পাই আর কি, বেগ কি পাবো, 6 তো 6ই থাকবে, একটা মাইনাস আসবে, কসটা কি হয়ে যাবে সাইন, তাহলে 6 পাই টি প্লাস পাই থাকবে, আর 6 পাই টি প্লাস পাই কে যদি ডিফারেন্সিয়েশন করি তখন কি থাকবে 6 পাই থাকবে আর কি। তো এইখান থেকে আমি যেহেতু টি এর মান 2 সেকেন্ড সময়, তো 2 সেকেন্ড সময় যদি বসাই
6 6 কত 36, তাহলে -36 পাই। আর হচ্ছে সাইন আমাদের 6 দুগুণে কত 6 পাই টি, টি এর মান কত 2, 12 পাই প্লাস 13 পাই, সাইন 13 পাই। আচ্ছা সাইন 13 পাই এর মান কত ওস্তাদ? কোয়াড্রেন্টে যদি ফালান, এই নেন কোয়াড্রেন্ট, 4 8 12 13, হ্যাঁ এই হচ্ছে 13, মানে সাইন 90 ডিগ্রি। সাইন 13 পাই, সরি সরি সরি, এটা হচ্ছে আপনি হচ্ছে 12 পাই পর্যন্ত আসছেন, ঠিক আছে, মানে হচ্ছে এই পাই বাই 2 2 পাই 2 পাই 4 পাই 12 পাই পর্যন্ত আসছেন, আরেকটা পাই গেলে সাইন 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রির মান কত? সাইন সাইন 13 পাই মানে কি আলটিমেটলি আমরা লিখতে পারি -36 পাই সাইন 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রির মান কত? আমরা সবাই জানি সাইন 180 ডিগ্রির মান কত? 0, ঠিক আছে। সাইন 180 ডিগ্রির মান কত? 0, আপনারা সবাই জানেন আর কি। তাহলে হচ্ছে আমি লিখতে পারি এই রেজাল্টটা কি আসবে? জেড আরো আসবে, 0 আসবে। আই হোপ এটাও আমি ঠিক লিখছি। ইয়েস, বেগটা কত আসবে? 0 আসবে। আচ্ছা আমি যদি ত্বরণটা আপনাদের দেখাইতে চাই, নিচে যদি আমি ত্বরণটা দেখাইতে চাই বা পাশে, তাহলে এই যে এই বেগটা পাইলাম যেটা, বা -36 পাই টি প্লাস পাই, ঠিক আছে, সেটাকে আমরা আবার ইয়া করব। বেগটা কত পাইছিলাম? আমি একটু সুন্দরভাবে লিখি আপনারা যেন বুঝেন। 36 পাই তো ছিলই আর কি, প্লাস সাইন 6 পাই টি প্লাস পাই ছিল আর কি। ওকে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা ত্বরণ পাবো আর কি। তাহলে -36 পাই তো আগে থেকেই ছিল, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? cos, সেম জিনিসটাই আসবে, cos 6 পাই টি প্লাস পাই আসবে, আর ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার 6 পাই আসবে, অর্থাৎ ইনটু 6 পাই। তো এখন এটার যদি মান বের করতে চান ওস্তাদ আপনি, এটা আমি একটু আলাদা করি আর কি ওদের থেকে, তাহলে মান বের করতে চাইলে আপনি কি করবেন ওস্তাদ? সুন্দরভাবে হচ্ছে 2 সেকেন্ড সময়ে, 2 সেকেন্ড সময়ে যদি বসাইতে চান, এই টি এর মানটা 2 সেকেন্ড বসায় দিবেন, অর্থাৎ -36 পাই স্কয়ার ইনটু 6, মানে আমি হচ্ছে 36 এর সাথে 6 গুণ করলাম না, তাইলে cos কত আসবে আমাদের? cos হচ্ছে 6 দুগুণে 12, cos 13 পাই, cos 13 পাই আসবে। cos 13 পাই এর মান কত? cos 180 ডিগ্রির মান কত? আপনারা সবাই জানেন, হয়তো বা উল্টা আসবে, 1 আসবে cos 180 ডিগ্রির মান। আমি একটু যদি চেক করি আর কি, cos 180 ডিগ্রির মান, আমার মাথা কাজ করতেছে না সিরিয়াসলি, রেডিয়ান মোডে থাকার কথা আর কি। cos 180 -1, ইয়েস, cos 180 ডিগ্রির মান কত? -1। তাহলে হচ্ছে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? প্লাস, তাহলে cos 13 পাই শেষ। তো আমরা যদি লিখি আর কি 36 এর সাথে 6 গুণ করলে কত হয় আর কি, অবশ্যই 216 হওয়ার কথা, 6 6 36 এর 6 হাতে থাকে 3, 3 6 18 আর 3 কত 21, 216 পাই স্কয়ার, দ্যাটস দ্য অ্যানসার। হ্যাঁ, 216 পাই স্কয়ার মিলছে নাকি একটু দেখি। ইয়েস ইয়েস, ত্বরণটা হচ্ছে 216 পাই স্কয়ার মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এটা হচ্ছে অ্যানসার, একেবারে সহজ কিছু ছিল। আপনারা যদি ভুল করেন তাহলে হচ্ছে ঝামেলা আর কি, ভুল করবেন না ইনশাআল্লাহ আশা করি। তো চলেন পরের ম্যাটটায় যাই আর কি আমরা। ওকে, পরের ম্যাটটায় যাচ্ছি আমরা। ওকে, সুন্দর সুন্দর একটা ম্যাথ, সুন্দর একটা এনভায়রনমেন্ট। ওকে, আমি দেখায় দেই কি বলছে। 3 * d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার 27x = 0 সমীকরণটি একটি সরল ছন্দিত স্পন্দন বর্ণনা করে। স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক কত? তো কৌণিক কম্পাঙ্ক আমরা কিভাবে বের করব? আমরা বের করব এইভাবে, d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x = 0, এটার সাথে কম্পেয়ার করব আর কি। তো দেখেন আপনি একটু d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার, এটার আগে কিন্তু কোনো সহগ নাই, ঠিক আছে, অর্থাৎ সহগটা 1, বাট আমরা যে সমীকরণটা দিছি এখানে 3 আছে, অর্থাৎ পুরো সমীকরণকে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাই? d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার, এই 27 কেও 3 দ্বারা ভাগ করতে হবে, 3 কে 3 দ্বারা ভাগ করলে তো 1ই আসে এখানে, আর 27 কে 3 দ্বারা ভাগ করলে আমাদের কত আসে? 9x = কত আসবে? 0। এবং আলটিমেটলি আমরা লিখতে পারি d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার, ও সরি, তাহলে কৌণিক কম্পাঙ্ক ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? ওমেগা স্কয়ার = 9, তাহলে ওমেগা = কি আসবে আমাদের? +-3 আসবে। জাস্ট রুট করে দিব, দিস দ্য অ্যানসার। ইয়েস, 3 রেডিয়ান পার সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের উত্তর। কৌণিক কম্পাঙ্কের 3 রেডিয়ান পার সেকেন্ড, কোনো ঝুট ঝামেলা বিহীন ভাবে আমরা কিন্তু উত্তরে আইসা পড়ছি আর কি। পরেরটা যদি দেখি আর কি, খুবই ইন্টারেস্টিং আরেকটা প্রশ্ন। সরল ছন্দিত গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ y = 4 sin 360t - 0.2, কণাটির বিস্তার কত আর কি।
কণাটির বিস্তার বোঝাই যাচ্ছে a sin ওমেগা t। এই বিস্তার শুরুতে আছে 4 আর কি, a হচ্ছে বিস্তার আমাদের 4। পরেরটা আসি। সরল ছন্দিত গতি সম্পন্ন একটি বস্তুকণার গতি সমীকরণ হচ্ছে x equal to 6 cos x equal to 6 cos 3 pi by t plus pi by 3 meters t equal to 2 সেকেন্ড। কি আছে? t equal to 2 সেকেন্ড সময়ে বস্তুটির সরণ কত হবে আর কি। আচ্ছা, এখন সরণ শব্দ দেওয়া আছে, t এর মানটা শুধু বসাইতে হবে। x equal to কি দেওয়া আছে সরণ? 6 cos 3 pi t plus pi by 3, t কত? 2 সেকেন্ড আর কি। তাহলে আমি লিখতে পারি 6 cos 6 pi plus pi by 3। আচ্ছা, আমি যদি 6 পাই দেখি আর কি, কোয়াড্রেন্টে ফালাই, এখানে তো 4 পাই, এখানে 5 পাই, এখানে 6 পাই প্লাস পাই বাই 3। পাই বাই 3 কত আমাদের? 60 ডিগ্রি হয়। তাহলে cos 60 ডিগ্রির মান কত? ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। cos 60 ডিগ্রির মান কত আমাদের? cos 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ। আমরা জানি cos 30 ডিগ্রির মান √3/2, cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে 6 ইনটু হাফ। তাহলে আমরা আলটিমেটলি কি পাবো? 3 মিটার। অ্যান্সার শেষ, ডান। ডি নাম্বারটা হচ্ছে আমাদের 3 মিটার। একেবারে সুন্দরভাবে কিন্তু আমরা শেষ করে ফেলেছি। পরেরটা যদি দেখি, একটি আদর্শ স্প্রিং এর, ভালো কথা, শেষ প্রান্তে ঝুলানো একটি ভর টি পর্যায়কাল নিয়ে উলম্বভাবে স্পন্দিত হয়। এখন স্পন্দনের বিস্তার দ্বিগুণ করা হলে নতুন পর্যায়কাল কত? তো কি বলছে? বিস্তার দ্বিগুণ। এখন আপনারা একটু কমন সেন্স খাটান, সেটা হচ্ছে বিস্তারের সাথে কি পর্যায়কালের কোনো সম্পর্ক আছে কিনা? কোথাও নাই কিন্তু, কারণ টি ইকুয়াল টু আমরা জানি 2 পাই √L/g। এখানে বিস্তারের কোনো উল্লেখ নাই। তো বিস্তারের পরিবর্তনে বিস্তারকে বাড়াইলে বা বিস্তারকে যদি আপনি কমান, তাহলে পর্যায়কালের কোনো রূপ পরিবর্তন হবে না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। বিস্তারের পরিবর্তনে আমাদের কি হয় না? পর্যায়কালের কোনো রূপ পরিবর্তন হয় না, অর্থাৎ পর্যায়কালটা আমাদের কি থাকবে? অপরিবর্তিত থাকবে। অর্থাৎ পর্যায়কাল যা ছিল তাই থাকবে, আমাদের পর্যায়কাল টি থাকবে, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। তারপরে আসেন আমরা যাই, আমাদের কি আছে? 300 নিউটন মিটার ইনভার্স 1 বল ধ্রুবক সম্পন্ন একটি স্প্রিং কে কতটুকু সংকুচিত করলে 1.5 জুল কাজ করা হবে? কি বলছে? 300 নিউটন মিটার ইনভার্স 1 বল ধ্রুবক সম্পন্ন একটি স্প্রিং কে কতটুকু সংকুচিত করলে কাজ করা হবে? আমরা জানি W ইকুয়াল টু হাফ kx স্কয়ার স্প্রিং এর ক্ষেত্রে। তো হচ্ছে বল ধ্রুবক কত? 300 দেওয়া আছে, আর x স্কয়ার কত? 1.5 ইনটু 1.5 দেওয়া আছে আর কি। তো আমরা যদি হচ্ছে কতটুকু সংকুচিত করলে 1.5 জুল কাজ হবে, সরি, এখানে কাজের পরিমাণ হচ্ছে 1.5 দেওয়া আছে আর কি, আমাদের x স্কয়ার অর্থাৎ x চাইছে আর কি। তাহলে আমরা লিখতে পারি 3 ডিভাইডেড বাই 300 ইকুয়াল টু কি? x স্কয়ার, অর্থাৎ হচ্ছে আমি লিখতে পারি 1/100 ইকুয়াল টু x স্কয়ার। x ইকুয়াল টু কি লিখতে পারি? 1/10 লিখতে পারি, বা 0.1 লিখতে পারি। উত্তরটা কত? এ নাম্বারটা 0.1 মিটার। পরেরটা যদি দেখি, খুবই চমৎকার আরেকটা প্রশ্ন। একটি স্প্রিং এ 5 কেজি ভর ঝোলানো হলো। কত কেজি ভাইয়া? 5 কেজি। এতে দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি পেল। কত সেন্টিমিটার বৃদ্ধি পেল? 2 সেন্টিমিটার। স্প্রিং ধ্রুবকের মান কত আর কি? স্প্রিং ধ্রুবকের মান কত? তো হচ্ছে আমরা জানি হচ্ছে mg f equal to kx, আমরা কি জানি? f equal to kx, এইখান থেকে আমরা লিখতে পারি mg equal to kx। তো স্প্রিং ধ্রুবকের মান কত? এখানে k equal to আমি লিখতে পারি mg ডিভাইডেড বাই x। তাইলে হচ্ছে ভর কত? 5 কেজি, জি এর মান কত? 9.8। তাহলে হচ্ছে x কত? 2 সেন্টিমিটার। যেহেতু মিটার এককে নিতে হবে, 2 × 10⁻², তাহলে উপরে গেলে 100 হয়ে যাবে এটা। তো 2 কে যদি আমি 9.8 দিয়ে কাটি, 4.9 ইনটু উপরে গেলে এটা কত হবে? 100 হবে। তাইলে হচ্ছে এই শূন্যর সাথে 49 হয়ে গেল আর কি। তো 50, তাহলে 50 গুণ 49, এই জিনিসটা কিন্তু খুবই কনসার্নের বিষয় আর কি। ঠিক আছে, 50 গুণ 49 কত হবে? অবশ্যই 2450 হবে। তারপরে তোমরা গুণ করে দেখতে পারো আর কি। 49 9 0 0 আর 5 নং 45, হায় থাকে 4। ঠিক আছে, 5 নং 45, সরি, 4 0 0 4 5 20, তাহলে 0 5 4 2 2450। উত্তর কত? ডি নাম্বারটা 2450। আচ্ছা, পরের ম্যাথটা দেখি, আমরা প্রায় শেষ পর্যায়ে আছি আমাদের। একটি স্প্রিং এ 1 কেজি ভর ঝোলানো আছে। এতে স্প্রিংটির দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পেলে স্প্রিং ধ্রুবক কত? তাহলে আবারও mg = kx,
তাহলে হচ্ছে কে ইকুয়াল টু এমজি আর কি 1 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 1, উত্তর কত 9.8। ঠিক আছে, 1 মিটার ভর 1 কেজি, 9.8 নিউটন পার মিটার, উত্তর কিন্তু আমাদের এ 9.8 নিউটন পার মিটার। আচ্ছা পরেরটা যদি দেখি, 25 নিউটন বলকে 25 নিউটন বল দ্বারা কোনো স্প্রিং টেনে 10 সেন্টিমিটার করা হলো। ভালো কথা, বল এফ, এই হচ্ছে স্প্রিং ধ্রুবক কত, এফ ইকুয়াল টু কে এক্স। ঠিক আছে, আমরা দেখছিলাম আর কি 25 নিউটন 10 সেন্টিমিটার, এক্স কত 10 সেন্টিমিটার, অর্থাৎ 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2। আমি তারপর লিখতে পারি হচ্ছে মনে করো এখানে কে, তো উত্তরটা কত হবে 25 ইন্টু 10 হবে আর কি, যাই তোমরা বলো, কারণ 10 ইনভার্স 1 হয়ে যাবে। কে ইকুয়াল টু কত হবে 250 নিউটন মিটার ইনভার্স 1 কিন্তু, হ্যাঁ ডি নাম্বারটা উত্তর নিউটন মিটার ইনভার্স 1। তো আমাদের ক্লাস শেষ, যা যা পড়ছিলাম সব শেষ মোটামুটি। আমি শেয়ারটা স্টপ করি, তাহলে তোমাদের কাছে এসে পড়বো। তো হোপ ইউ গাইজ এনজয় দ্য ক্লাস। ইনশাল্লাহ মাঝখানে কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম বা ডিমোটিভেটেড হয়েছিলাম বিকজ অফ মাই কি আমরা কি টায়ার্ডনেস আর কি বাংলায় আছে ক্লান্তি। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ আগামীকালকে আরেকটা ভিডিও আসবে, কেমিস্ট্রির ভিডিও যাবে, ডেইলি চলছে আর কি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল।